এই মুহূর্তে একটা ছবি দেখাবো নিউটাউনের ঘুরি বস্তিতে ভয়াবহ আগুন। এই মুহূর্তে ছবি আসছে আমাদের কাছে, ভয়াবহ অগ্নিকাণ্ড। টিভিএন বাংলা এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখাচ্ছে সেই ছবি। ইকো পার্কের কাছে পরপর সেই ঝুপড়িতে আগুন লেগে গেছে। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, এখন কি পরিস্থিতি, কি অবস্থা? ভয়ঙ্কর পরিস্থিতি, আগুনের লেলিহান শিখা ক্রমশ গ্রাস করছে একের পর এক বাড়ি। তবে কতগুলো বাড়ি এই মুহূর্তে পুরোপুরি ভস্মীভূত তা কিছু বলা যাচ্ছে না। আগুনের লেলিহান শিখা এবং গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়ঙ্কর যে আশেপাশে মানুষজন কিন্তু এখনো পর্যন্ত যেতে পারেনি। এবং দমকলের এই মুহূর্তে একটি মাত্র টেন্ডার এসছেন, যারা কিন্তু এখনো পর্যন্ত যে আগুনের উৎসস্থল সেই উৎসস্থলে কিন্তু পৌঁছতে পারেনি। আমি একটু দেখাবার চেষ্টা করব কিভাবে তুমি দেখতে পাচ্ছ কিভাবে অস্থায়ী ঘরগুলোকে আগুনের লেলিহান শিখা গ্রাস করছে। একের পর এক পুরো ঘরটি প্রায় 100 থেকে 150টি অস্থায়ী ঝুপড়ি ছিল, সেই ঝুপড়ি কিন্তু আগুনে পুরোপুরি ভস্মীভূত। এই মুহূর্তে তুমি সেই বিস্ফোরণের তীব্রতা শুনতে পাচ্ছ। সঙ্গে থাকো। তনিশা, সবার প্রথমেই আমাদের একটুখানি নিউটাউনের দিকে নজর রাখতে হবে। একের পর এক বস্তির ছবি দেখিয়েছিলাম, মনে আছে, যেখানে বাংলাদেশিদের বাস, সেরকমই তো সেখানকার মানুষ মরেছিলেন। তারই মধ্যে অন্যতম বস্তি ঘুনি বস্তি, সেখানে ভয়াবহ আগুনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ইকো পার্কের কাছে পর পর ঝুপড়িতে আগুন। ঘুনি বস্তি, কয়েকদিন আগে এই বস্তিতে বারবার আপনাদেরকে নিয়ে গিয়েছি, কারণ সেখানে প্রচুর বাংলাদেশের বাস। এলাকার মানুষই বারবার অভিযোগ করেছেন, কিন্তু সেই বস্তিতে হঠাৎ করে এই অগ্নিকাণ্ডের ঘটনা, ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটলো জানাবেন সহকর্মী রঞ্জিত সঙ্গে রয়েছেন। রঞ্জিত, দেখো, এই মুহূর্তে নিউ টাউনের যে মাঝের পাড়া যে বস্তি, যা কিন্তু এসআইয়ের আবহে পুরোপুরি খালি হয়ে গেছিল, সেই বস্তিতে হঠাৎ করে আগুন, এবং কি থেকে আগুন সেটা কিন্তু এখনো পর্যন্ত কার্যত স্পষ্ট নয়। এবং দমকলের একটি ইঞ্জিন কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে, এবং যা কিন্তু অগ্নি নির্বাপনের ক্ষেত্রে যথেষ্ট নয়। তোমাকে একটু দেখাবার চেষ্টা করি এই বাড়িতে কিছুক্ষণ আগে কিন্তু এই অগ্নিসংযোগ অর্থাৎ আগুনের লেলিহান শিখা কিন্তু পুরোপুরি গ্রাস করে নিল। অর্থাৎ দমকলের কর্মীরা কিন্তু এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি, এসআইয়ের আবহে যেভাবে এই বস্তিটি পুরোপুরি খালি হয়ে গিয়েছিল, এবং তারপরে এই অগ্নিকাণ্ডের ঘটনা, প্রচুর পরিমাণে নথি কিন্তু জ্বলে গেছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যেভাবে আগুনের লেলিহান শিখা গ্রাস করছে এবং গ্যাস সিলিন্ডারের ভয়ানক ছবি তো নিষ্ঠা, মানে যেভাবে আগুনের থেকে মানে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। এবং আমরা দেখো সেই দুটো ছবি দেখাচ্ছি তো নিষ্ঠা, একদম আগে আমরা যখন পৌঁছেছিলাম, আমাদের টিভিএন বাংলা টিম যখন পৌঁছেছিল, ঠিক তখন যে ছবিটা ছিল সেই ছবিটা একদিকে আপনারা দেখছেন, যখন বাংলাদেশিদের হদিশ পেতে আমরা পৌঁছেছিলাম সেখানে প্রচুর ঘরে তখনই তালা দেখা গেছিল। বেশ কিছুদিন আগে, কয়েকদিন আগের ছবি আপনাদেরকে দেখাচ্ছি নিউটাউনে, সেই ছবি যেমন আপনারা দেখছেন, তেমনই তার পাশাপাশি আজকে এই মুহূর্তে ছবিটাও দেখছেন, সেই ঘনি বস্তি দাউ দাউ করে জ্বলছে শর্মিষ্ঠা। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আমরা দুটো। এবং যেরকম জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রঞ্জিত, যে আস্তে আস্তে এই বস্তি খালি হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আমরা তো সেই ছবিও দেখেছি, কারণ এসআইআর আবহে যখন একের পর এক বস্তির খোঁজ পাওয়া যাচ্ছিল নিউটাউনের, সেই বস্তিগুলোর মধ্যে ঘুনি বস্তি অন্যতম, যেখানে প্রচুর অস্থায়ী বাড়ি তৈরি হয়েছিল, অস্থায়ী ঝুপড়ি মতো তৈরি হয়েছিল, যেখানে ঘিঞ্জি এলাকা। এবং সেইখানে যা খবর পাওয়া যাচ্ছে যে একের পর এক বিস্ফোরণের ঘটনা, কারণ সেখানে গ্যাস সিলিন্ডার মজুত করে রাখা হয়েছিল, যেহেতু একাধিক পরিবারের বাস। ইতিমধ্যে কিন্তু দমকল কর্মীরা তারা পৌঁছে গিয়েছেন, এবং তাদের এই আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। আমরা যখন দেখিয়েছিলাম তনিষ্ঠা, যে সত্যি প্রচুর দাহ্য, মানে এই অস্থায়ী ঝুপড়ি যা দিয়ে তৈরি হয়, আমরা জানি যে টিনের দেওয়াল এবং কোথাও প্লাস্টিকের ছাউনি, অর্থাৎ দাহ্য বস্তু প্রচুর পরিমাণে মজুত রয়েছে একদম। এবং তার পাশাপাশি গ্যাস সিলিন্ডার রয়েছে। এবং কিভাবে হঠাৎ করে আগুন লেগে গেল সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে, কারণ অনেকেই বলছেন এটা কোথাও অন্তর্ঘাতের আগুনে জ্বলছে না তো ঘুনি বস্তি। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, আপনারা কি বলবেন? এক্ষুনি কিছু বলার মতন অবস্থায় নেই, কিন্তু ফাঁকা একটা জায়গায় আগুন কি করে ধরলো, হ্যাঁ, সেটা দেখতে হবে। হ্যাঁ, এখন যারা ওখানকার বাসিন্দা ছিল তারা তো এসআইআর এর আতঙ্কে তারা তো পগার পার হয়ে গেছে বলে আপনারাই বিভিন্ন সময় দেখিয়েছেন বিভিন্ন চ্যানেলে। এখন সেই ফাঁকা জায়গাটা আবার কোনো প্রমোটারের নজরে পড়লো কিনা, যে ঝুবড়িগুলো পুড়িয়ে নতুন করে বহুতল বানানো যায় কিনা, সেই ষড়যন্ত্রও থাকতে পারে।
অর্থাৎ এক্ষুনি টু আর্লি, এখন আগে আগুনটাকে নেভানোর ব্যবস্থা হোক, সেদিকে আগে লড়াই করা হোক। এবং আমার ধারণা ভবিষ্যতে এটার প্রকাশ্যে আসবে, সামনে আসবে যে এটার পেছনের আসল কারণটা কি। একদম, অনেক এক্ষুনি ধন্যবাদ বলাটা বড় সজল কথা। ঘোষের সঙ্গে কথা বলে, বিজেপি নেতা সজল ঘোষ। দেখো আমরা দুটো ছবি দেখাচ্ছি, তো সেই দুটো ছবিতেই স্পষ্ট যে কয়েকদিন আগে ঘুনি বস্তিতে যখন পৌঁছে গিয়েছিলাম, যে কিভাবে প্লাস্টিকের ছাউনি, প্লাস্টিকের দেওয়াল, স্বাভাবিকভাবে এখানে যদি একটু হলেও আগুন লাগে দ্রুততার সঙ্গে সেই আগুন যে ছড়িয়ে পড়বে সেটা স্বাভাবিক। একদম। আমার সঙ্গে রয়েছে রঞ্জিত। আমি রঞ্জিতকে একটা প্রশ্ন করার চেষ্টা করব। রঞ্জিত, যখন কোনো ঝুপড়ি বা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে সেখানকার বাসিন্দাদের আমরা প্রতিক্রিয়া পাই। তুমি যেমনটা বলছিলে যে এই বস্তি প্রায় পুরোটাই খালি হয়ে গিয়েছে, সেরকম কি কেউ ছিল, কোনো পরিবার ছিল যারা বলতে পারবে যে হঠাৎ করে কি করে এই আগুন লাগলো এবং এত দ্রুততার সঙ্গে এই আগুন ছড়িয়ে পড়লো? কি বলছেন তারা? তাদের কোনো রকম রিয়াকশন পাওয়া যাবে না? পুরোপুরি জনশূন্য এই বস্তি এখন। দেখো 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 তোমাকে জানিয়ে রাখি, যে কজন এই বস্তিতে তারা বসবাস করতেন তারা কিন্তু এই মুহূর্তে প্রাণ মানে বাঁচিয়ে তারা কিন্তু অন্যত্র চলে গেছেন। এবং এই মুহূর্তে কিন্তু টোটাল বস্তিটি এখনো পর্যন্ত যা পুলিশের পাওয়া তথ্য অনুসারে যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু হতাহতের কোনো খবর নেই। সেই মতো আমরা জানতে পেরেছি যে এই বস্তিটি পুরোপুরি ভাবে খালি অবস্থায় রয়েছে এবং কিভাবে এই বস্তিতে আগুন লাগলো। এবং প্রায় 100টির অধিক অস্থায়ী বস্তি, যেগুলো কিন্তু প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ দিয়ে, অর্থাৎ বাঁশ, কাঠ, ইট দিয়ে তৈরি। এবং ঘরের ভেতরে প্রচুর পরিমাণে কিন্তু গ্যাস সিলিন্ডার ছিল এবং গ্যাস সিলিন্ডার একের পর এক যেভাবে আগুনের লেলিহান শিখা গ্রাস করলো এবং একের পর এক গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হতে শুরু করলো, সেটা কিন্তু আশেপাশের মানুষজন, অর্থাৎ ঘুনি থেকে মাঝের পাড়ায়, ঘুনির যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু মাঝের পাড়ায় এসে উপস্থিত হন এবং সেখানেই কিন্তু অগ্নি নির্বাপনের কাজে হাত লাগান দমকলের। এই মুহূর্তে কিন্তু দমকলের 2টি ইঞ্জিন, কিন্তু এত পরিমাণে দাহ্য পদার্থ মজুদ রয়েছে এখানে, ক্ষেত্রে কিন্তু আগুনের লেলিহান শিখা কিন্তু ক্রমশ গ্রাস করছে একের পর এক। পুরোপুরি সেই একদম চিত্রটা একদম রঞ্জিত, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। স্বাভাবিকভাবে এখন সব থেকে বড় প্রশ্ন তনিষ্ঠা, যে এই আগুন কখন কতক্ষণে নিয়ন্ত্রণে আসে? কারণ একদম। কয়েকজন হলেও সেখানে থাকতেন, যারা বাংলাদেশি ছিলেন তারা পগার পার হয়ে গেলেও কয়েকজন হলেও থাকতো। তবে শিরোনামে এই মুহূর্তে ঘুনিবস্তি বারবার উঠে এসেছে এসআইআর আবহে, এবং বাংলাদেশি কলোনির জন্যই সে বারবার সংবাদ শিরোনামে উঠে আসে। এবং যেহেতু একেবারে ঘিঞ্জি এলাকা, দাহ্য বস্তু দিয়ে বা এই প্রত্যেকটা ঝুপড়ি তৈরি রয়েছে, তাই এক ফোঁটা আগুন থেকে যে কি ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে সেই অন্তত ছবি ঘুনি বস্তিতে ধরা পড়ছে। কিন্তু অনেকেই প্রশ্ন তুলছে তনিষ্ঠা যে এটা কোথাও অন্তর্ঘাতের আগুন নয় তো? ঠিক তাই, এই প্রশ্ন যখন উঠছে অবশ্যই আমরা কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গেও, তারও বক্তব্য যে সেই জায়গাটা কোনো রকমভাবে ফাঁকা করে কোনো প্রমোটার সেখানে বহুতল বানাতে চান কিনা, সেই ধরনের কিছু তথ্য রয়েছে কিনা, বিষয়টা এই ধরনের প্রশ্নগুলো উঠছে। তার মধ্যে আপনাদেরকে দুটো ছবি আমরা আরও একবার দেখাচ্ছি। যখন আমরা নিউ টাউনের সেই ঘুরি বস্তিতে পৌঁছেছিলাম, অর্থাৎ বাংলাদেশি কলোনি বলে পরিচিত যে এলাকা, সেখানে পৌঁছেছিলাম যখন, সেই ছবিটা যেমন আপনাদেরকে দেখাচ্ছিলাম, তার পাশাপাশি এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, এটা যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের স্ক্রিনে, সেটা এই মুহূর্তে আজকের সন্ধ্যের ছবি। একদম দাউ দাউ করে আগুন জ্বলছে সেই ঘুনি বস্তিতে। যেরকমটা শর্মিষ্ঠা বলছিল যে পরপর সেই যে বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলো যেহেতু একদম ঘিঞ্জি, একদম পাশাপাশি যেহেতু সেই বাড়িগুলো, সেখানেই সেই ঝুপড়িগুলো, সেখানে আগুন লেগে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই আগুন নিয়ন্ত্রণে হয়তো বেগ পেতে হবে দমকল কর্মীদেরও। আমি রঞ্জিতের সঙ্গে আরেকবার কথা বলবো, এই মুহূর্তে দমকল কর্মীরা ঠিক কতটা বেগে, কতটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে, আগুন আদৌ নিয়ন্ত্রণে এসেছিল কিনা সে বিষয়টা একটু জানার চেষ্টা করবো। রঞ্জিত, দেখো, অগ্নি নির্বাপনের ক্ষেত্রে যতটুকু যে আগুনের ছবিটা তোমাকে দেখাবার চেষ্টা করছি আমাদের দর্শকদের জন্য, যে অস্থায়ী বস্তি কিভাবে দাউ দাউ করে জ্বলছে। এবং দেখো তুমি অদূরেই কিন্তু একটি মাত্র দমকলের ইঞ্জিন এবং যারা দমকল ফায়ার ফাইটাররা রয়েছেন তারা কিন্তু একটি মাত্র রয়েছে। এবং তোমাকে পুরো বস্তিটা একবার দেখাবার চেষ্টা করি। এখানে কিন্তু বস্তি ছিল এবং বেশ কয়েকটি, অর্থাৎ 100-র অধিক কিন্তু ঘর ছিল। এবার তোমাকে দেখাবার চেষ্টা করি, অদূরে একটা বাড়ি ছিল। যখন আমরা এসেছিলাম সেই সময় কিন্তু সেই বাড়ি, সেই অস্থায়ী ঝুপড়িতে কিন্তু আগুন লাগেনি। কিন্তু এই মুহূর্তে তোমাকে দেখাবার চেষ্টা করি সেই ঝুপড়িটাতে কিন্তু, অস্থায়ী ঝুপড়িটাতেও কিন্তু আগুন লেগে গেছে এবং আগুনের ভয়াবহতা, আগুনের লেলিহান শিখা পুরোপুরি গ্রাস করেছে এই নিউ টাউন ঘুনি মাঝের পাড়া যে বস্তিটি রয়েছে সেই বস্তিটিতে। এবং একের পর এক গ্যাস সিলিন্ডার ফাটছে এবং তুমি সেই শব্দের আওয়াজ তুমি শুনতে পাচ্ছ। এবং আগুনের এতটাই লেলিহান শিখা এবং আগুনের এতটাই তীব্রতা
যেভাবে একের পর এক অস্থায়ী ঘরগুলোকে যেভাবে গ্রাস করছে, নিমেষের মধ্যে গ্রাস করছে। তোমাকে একটু দেখাবার চেষ্টা করি অদূরেই রয়েছে ওই দমকল ফায়ার ফাইটার, একদম রঞ্জিত, একটি তুমি মাত্র একটু ইঞ্জিন। সাবধানে কাজ করো, একটু দূর থেকে কাজ করো, কারণ যে কোনো মুহূর্তে কোথাও যেহেতু গ্যাস সিলিন্ডার মজুত করা রয়েছে তাই বিস্ফোরণের ঘটনা ঘটছে, তুমি যেরকমটাই বললেন। বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ঘুনিবস্তিতে ভয়ানক আগুন লেগেছে, সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি, কিন্তু কেউ কেউ অন্তর্ঘাতের আগুন বলেও কোথাও বলতে চাইছেন, অভিযোগ করছেন। কিভাবে দেখবেন আপনারা? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন। ঘুনিবস্তিতে ভয়ানক ভাবে আগুন লেগেছে, হ্যাঁ ভয়াবহ জানি, আমি আগুন। নিজে জানি এবং আমি বিভিন্ন দপ্তরে ফোন করে পুলিশ এবং দমকলকে ফোন করে পাঠিয়েছি এবং ওনারা দমকল গেছে, দুটো ইঞ্জিন এখন অব্দি পৌঁছেছে, আরো ইঞ্জিন আসছে। মানে দেখুন, এটা এক নিছকই একটা দুর্ঘটনা এবং ওখানে মানে কারা কি বলছে আমি জানি না, ওখানে মানুষ কিন্তু এখনো বসবাস করছে। সেই জায়গায় কেউ ইচ্ছে করে কারোর বাড়ি কেউ পুড়িয়ে দেয় না, নিজের বাড়ি। পাগলও নিজের ভালো বোঝে। ধন্যবাদ। আমরা কথা বললাম চেয়ারম্যান বিধাননগর পুরসভার সব্যসাচী দত্তের সঙ্গে, এবং তিনি বলছেন যে এটা নিছকই একটা দুর্ঘটনা এবং সেই ভয়ানক মানে তনিষ্ঠা, এই যে যখনই আমি ফোনে কথা বলছিলাম একটা ঘর থেকে কি ভয়ানকভাবে আগুন বেরিয়ে এলো। কারণ গ্যাস সিলিন্ডারগুলো আমার মনে হয় বিস্ফোরণ হচ্ছে শর্মিষ্ঠা, এবং সেই কারণে এরকম দাউ দাউ করে আগুন জ্বলছে একের পর এক ঝুপড়ি। যেহেতু সাধারণ মানুষজন থাকতেন সেখানে এতদিন ধরে, রান্না বান্না হয় স্বাভাবিকভাবে, আর সেখানে পরপর বাড়িতে আমার মনে হয় গ্যাস সিলিন্ডার যেগুলো রয়েছে সেই সিলিন্ডারগুলো বিস্ফোরণ হয়েছে, এবং সেই জন্যই এরকম দাউ দাউ করে আগুন জ্বলছে। এখন অব্দি পর প্রত্যেকটা বাড়ি পুড়ে ছারখার। আর রঞ্জিত বলছিল প্রায় 100টারও উপরে বাড়ি মানে ঝুপড়ি রয়েছে সেখানে। রঞ্জিত, তোমার কাছে জানতে চাইবো, যেভাবে ধোঁয়া দেখতে পাচ্ছি, যে দ্রুততার সঙ্গে আগুন ছড়াচ্ছে দেখতে পাচ্ছি, মানে আশেপাশের এলাকা নিশ্চয়ই খালি করে দেওয়া হয়েছে, মানে এখন দমকল কর্মীরা কোন পদ্ধতিতে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে? কারণ তার উপর আবহাওয়া ড্রাই, মানে শীতকালে আগুন খুব দ্রুততার সঙ্গে ছড়িয়েও পড়ে। তো সেই ব্যাপারটা কিভাবে ট্যাকল করার চেষ্টা করছেন দমকল কর্মীরা? কারণ সাংঘাতিক অবস্থা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একদমই, দেখো ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর। আমরা যখন যেখানে আগুন জ্বলেছিল সেই আগুন ঘটনাস্থলে যখন পৌঁছায়, সেই এই বাড়িটি দেখাবার একটি চেষ্টা করি, সেই বাড়িটি কিন্তু অক্ষত ছিল এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে আগুনের লেলিয়ান শিখা এবং শীতের উত্তরে হাওয়া একের পর এক গ্রাস করছে, একের পর এক বাড়িগুলোকে গ্রাস করছে এবং প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ দিয়ে বাড়িগুলো তৈরি বলে, অর্থাৎ বাঁশ কাঠ টিন দিয়ে তৈরি বলে একের পর এক যেভাবে লেলিয়ান শিখা গ্রাস করছে একের পর এক বাড়িগুলোকে, তোমাকে একটু দেখাবার চেষ্টা করি। আতঙ্কে যারা কয়েকটা পশু ছিল অর্থাৎ কুকুর, তারা কিন্তু বেরিয়ে এসছে রাস্তায়। অর্থাৎ এইখানে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি এই নিউ টাউনের মাঝের পাড়া বস্তিতে, খুনি বস্তিতে, এবং যেখানে দেখা গেছিল বেশ কয়েকদিন আগেই কিন্তু এই এসআইয়ের আবহে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশিরা তারা কিন্তু গা ঢাকা দিয়েছিলেন, ঘর ছেড়ে চলে গিয়েছে। এইখানেই আমরা খবর শেষ করেছিলাম এবং তারপরে আজ সেই অন্য চিত্র। কিন্তু আগুন লাগার কারণ এবং কি থেকে আগুন লাগলো তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় কার্যত, এবং প্রচুর পরিমাণে কিন্তু যেহেতু অস্থায়ী বাড়ি ছিল 1 থেকে 150টি, সেক্ষেত্রে কিন্তু রান্নার জন্য, জ্বালানির জন্য প্রচুর পরিমাণে গ্যাস মজুদ ছিল এবং সেই গ্যাসের যে ব্লাস্ট অর্থাৎ তীব্রতা, বিস্ফোরণের তীব্রতা এতটাই, তোমাকে দেখাবার চেষ্টা করছি এবং সেটা বলার চেষ্টা করছি, সেটা ভাষায় প্রকাশিত করতে পারা যাচ্ছে না। অর্থাৎ যেখানে ঘটনাস্থল সেখান থেকে কিন্তু প্রায় 50 থেকে 60 মিটার, কখনো 100 মিটার দূরে কিন্তু দমকলরা রয়েছে। অর্থাৎ ঘটনাস্থলে, উৎসস্থলে পৌঁছতে তারা হচ্ছে দমকলদের বেগ পেতে হচ্ছে, কারণ একেবারে যেখানে আগুন লেগেছে দ্রুততার সঙ্গে আগুন ছড়াচ্ছে। আর তনিষা, মনে আছে নিশ্চয়ই যখন আমরা কথা বলেছিলাম সেখানকার বাসিন্দাদের, তারা বলছিলেন তারা প্লাস্টিক কুড়িয়ে আনেন, তারপর প্লাস্টিকের বোতল কুড়িয়ে আনেন, মানে সেটাই তাদের পেশা ছিল, কারণ সেটা করেই তারা বিক্রি করে পরে রোজগার করতেন। তো সেই জিনিসগুলোও কিন্তু এখানে মজুত রয়েছে, মানে শুধুমাত্র যে দাহ্য পদার্থ দিয়ে ঘর বানানো হয়েছে, মানে প্লাস্টিক বা কাপড় দিয়ে, চাউনি দিয়ে, কাঠ, এই সমস্ত দিয়ে ঘর তৈরি করা হয়েছে না, প্রচুর পরিমাণে সেখানে দাহ্য পদার্থ মজুদ ছিল, যে কারণে এই ভয়ানক পরিস্থিতি।
আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি, ব্লু লাইনে মেট্রো বিকল, অফিস ফেরত যাত্রীরা তাদের হয়রানি। পার্ক স্ট্রিট মহানায়ক উত্তম কুমার এই মেট্রো বন্ধ। এখন অব্দি ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে শান্ত থেকে একটু জানার চেষ্টা করি। শান্ত, কেন বন্ধ? মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ থেকে যখন নেতাজি অর্থাৎ ফুটঘাট মেট্রো স্টেশনের দিকে একটি মেট্রো যাচ্ছিল, তখন আচমকাই বিকল হয়ে যায় রেকটি, এবং সঙ্গে সঙ্গে মেট্রো রেকটি সেখানে দাঁড়িয়ে পড়লে চরম ভোগান্তিতে পড়েছে অফিস ভিত্তিক সাধারণ মানুষ। কারণ বর্তমানে থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা রয়েছে, উল্টো দিকে ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত কোনো মেট্রো পরিষেবা নেই। সাধারণ যারা যাত্রীরা রয়েছে তারা প্ল্যাটফর্মে ভিড় জমিয়েছে। কখন মেট্রো পরিষেবা নতুন করে চালু হবে সেটাই এখন তারা চিন্তায়, কারণ মেট্রো যেটা বিকল হয়ে গিয়েছে সেটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ এখন শুরু করেছে মেট্রো রেলের তরফে। তবে মেট্রো পরিষেবা এখন সম্পূর্ণ বিঘ্নিত বলেই মেট্রোর তরফে জানানো হয়েছে। ধন্যবাদ। তনিষ্ঠা, আমাদের রাজ্যের সামনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন রয়েছে, সেই কারণে তার কয়েকদিন আগে আমরা কি দেখলাম, বাণিজ্য বা শিল্পর ইস্যুটা সামনে উঠে এলো। বাংলার শিল্পের পরিস্থিতি নিয়ে পুস্তিকা প্রকাশ করলো বিজেপি। বাণিজ্য সম্মেলনকে ফ্লপ শো বলে শুভেন্দু শ্রমিকের অভিযোগ, বাংলার শিল্প সম্ভাবনাকে ধ্বংস করেছে তৃণমূল। অন্যদিকে আজই নেতাজি ইন্ডোরে ব্যবসায়ীদের সভায় সরকারের শিল্প বান্ধব মুখ তুলে ধরার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। বাংলাকে বাণিজ্যের গন্তব্য বলে একগুচ্ছ পরিসংখ্যানও দেন তিনি। leather complex, textile, MSME, we are number 1 in India. আমাদের রাজ্যের রাজস্ব বাড়বে না, অ্যান্সিলিয়ারি শিল্প আসতে পারে না, জব এমপ্লয়মেন্ট এটাও হতে পারে না, বড় ইন্ডাস্ট্রি ছাড়া। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে বঙ্গ রাজনীতিতে জোরালোভাবে ফিরে এলো শিল্পায়নের প্রসঙ্গ। একদিকে বাংলায় শিল্প সম্ভাবনা ধ্বংস করার অভিযোগ তুলে তৃণমূল সরকারকে নিশানা করল বিজেপি, আর একই দিনে নেতাজি ইন্ডোরে ব্যবসায়ীদের সভায় তাঁর আমলে বাংলার বাণিজ্যিক সাফল্যের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী। বাংলা থেকে বিজনেস করা যায়। বেঙ্গল ইজ আ কমার্শিয়াল গেটওয়ে অফ ইন্ডিয়া, ইস্টার্ন ইন্ডিয়া, ইস্ট এশিয়া অ্যান্ড নর্থ ইস্টার্ন ইন্ডিয়া and also East India. বুধবার সকালে পশ্চিমবঙ্গের শিল্পের শ্মশানভূমি শীর্ষক পুস্তিকা প্রকাশ করে বিজেপি। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই পুস্তিকায় দাবি করা হয়, 2011-12 সালে অর্থাৎ তৃণমূল সরকারের প্রথম আর্থিক বর্ষে রাজ্যের ঘাড়ে 2,07,000 কোটি টাকার ঋণ। গত 14 বছরের ঋণের বোঝা বেড়ে দাঁড়িয়েছে 7,71,000 কোটি টাকা, অর্থাৎ বৃদ্ধি 305%। রাজ্যবাসীর মাথাপিছু ঋণ বাড়তে বাড়তে 76,766 টাকায় পৌঁছে গেছে বলে দাবি বিজেপির প্রকাশিত পুস্তিকায়। খতিয়ান দিয়ে পুস্তিকায় দাবি, বাংলা থেকে 6,688টি শিল্প সংস্থা পাততাড়ি গুটিয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে 1,308, দিল্লিতে 1,297 ও গুজরাটে 423টি শিল্প সংস্থা স্থানান্তরিত হয়েছে বলে ওই পুস্তিকায় দাবি করা হয়েছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কাজও কিছু হয়নি বলে দাবি করা হয়েছে বিজেপির প্রকাশিত পুস্তিকায়। শিল্প বান্ধব পশ্চিমবঙ্গের আবহে বিজিবিএস যখন মঞ্চস্থ হতে চলেছে, আসল পশ্চিমবঙ্গের অর্থনীতির চেহারা কি, বিনিয়োগ কোন অবস্থায় পৌঁছেছেন তা নিয়ে আমরা পুস্তিকা আকারে আমরা সেটা মানুষের সামনে নিয়ে আসছি। উপহার, ভাষণ, খাওয়া দাওয়াতে খরচ হয়েছে 500 crore অ্যাপ্রক্স। সেই তুলনায় এই রাজ্যে ইনভেস্টমেন্ট জিরো, অর্থাৎ বিজিবিএস আজকে একটি ফ্লপ শো। অন্যদিকে এই দিনই নেতাজি ইন্ডোরে ব্যবসায়ী সম্মেলনে বাংলার শিল্পের উজ্জ্বল ছবি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। We have already set up more than 200 industrial parks so that businessmen can come up and they can have the land. 6টা অর্থনৈতিক ইকোনমিক করিডোর আমরা বানাচ্ছি। বিজনেস এবং শিল্পে বিপর্যয়ের যে তথ্য ডাটা আমরা পশ্চিমবাংলার সর্বস্তরে আমাদের সাধ্যমতো ক্ষমতা অনুযায়ী মানুষের কর্ণগোচর করার উদ্যোগ রাজ্য সভাপতির নেতৃত্বে নিয়েছি। পর্যবেক্ষক মহলের একাংশ বলেন, সিঙ্গুর নন্দীগ্রামের শিল্পের জন্য জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনই তৃণমূলের বাংলার মসনদে পৌঁছানোর পথকে মসৃণ করেছিল। এরপর 2টি বিধানসভা ও 2টি লোকসভা ভোট হয়েছে। এর মধ্যে 2019 লোকসভা ভোটে হুগলি কেন্দ্রের অন্তর্গত সিঙ্গুর বিধানসভায় এগিয়েছিলেন বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, কিন্তু 2 বছর পরেই সিঙ্গুর বিধানসভায় জয়ী হয়ে ফেরে তৃণমূল। 24 ভোটেও লিড পায় তারা। সেক্ষেত্রে সিঙ্গুরে শিল্প ফেরানোর বার্তা দিয়ে বিজেপির প্রচার কাজে লাগেনি। ফলে রাজ্য থেকে শিল্পের পলায়ন নিয়ে বিজেপির প্রচার আগামী ভোটে তৃণমূলকে কতটা চাপে ফেলবে সে প্রশ্ন থাকছেই। দীক্ষা ভূঁইয়া ও প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।
জলপাইগুড়িতে নামবাদ 1,33,000-এর বেশি। খসড়া তালিকায় ত্রুটি, অভিযোগ বিজেপির। বাদ যাওয়া নামের বেশিরভাগই হিন্দু, এই দাবি তৃণমূলের। মঙ্গলবারই প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। এসআইআর এর প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পর দেখা যাচ্ছে বাদ পড়েছে 58 লক্ষ ভোটারের নাম। জলপাইগুড়িতে নাম বাদ পড়েছে 1,33,000-এর বেশি। কিন্তু এই সংখ্যায় খুশি নয় বিজেপি। তাদের অভিযোগ, খসড়া তালিকায় ত্রুটি রয়েছে, অসংখ্য বাংলাদেশি এবং রোহিঙ্গার নাম তালিকায় থেকে গেছে। এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে তারা। অবৈধ ভোটার যেগুলো আছে সেগুলোকে চিহ্নিতকরণের কাজ আমাদের শুরু হয়ে গেছে। জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে যেটা দেখানো হচ্ছে তার অন্তত পক্ষে 4 থেকে 5 গুণ হওয়ার কথা। বাংলাদেশি রোহিঙ্গা যেগুলো রয়ে গেছে সেগুলোকে কাটানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। জলপাইগুড়ি তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, বাদ যাওয়া নামের বেশিরভাগই হিন্দু। যারা এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি, যাদের নোটিশ যাবে, যাদের কাগজপত্র জমা দিয়ে হিয়ারিং ফেস করতে হবে, তাদের মধ্যে একটা বড় সংখ্যক মানুষ তারা হিন্দু। বিজেপি বারবার অভিযোগ করেছে বাংলা, রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল, কিন্তু এসআইআর এর পরে প্রকাশিত খসড়া তালিকায় অন্তত তার প্রতিফলন দেখা যাচ্ছে না। আর সেই সূত্র ধরেই বাঙালিকে অপমানের অভিযোগে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বাংলাদেশের সাথে তুলনা করে বাংলাদেশি বলে আমাদের পুরো জাতিটাকে আখ্যায়িত করে 10 কোটি বঙ্গবাসীকে যারা অপমান করেছে তারা কান ধরে মানুষের কাছে ক্ষমা চায়। 1 কোটি বাংলাদেশি নাকি পশ্চিমবঙ্গে ঢুকে গেছে, 1 কোটি রোহিঙ্গা ঢুকে গেছে, তাহলে কোথায় তারা? 14 फरवरी शाम तक आपको मिल जाएगा कितना घुसपैठिया है, कितना डेथ है, कितना फर्जी है, कितना डबल ट्रिपल एंट्री है, कितना फेक है, सब मिल जाएगा। हड़बड़ी का कोई बात नहीं है। ওপার বাংলা থেকে আসা হিন্দুদের পাশে দাঁড়িয়ে সিএ এর পক্ষে বারবার সওয়াল করে এসেছে বিজেপি। বছর ঘুরলে 26-এর নির্বাচন, তার আগে সেই হিন্দুরা তৃণমূলেরও হাতিয়ার। তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন জলপাইগুড়ি তৃণমূল নেতৃত্ব। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। কাঁথি পুরসভাকে শোকজ করার পাশাপাশি নদিয়ার চাকদা পুরসভার পুর বোর্ডও ভেঙে দেওয়া হলো। পুর প্রধানকে সরিয়ে চাকদা পুরসভার মাথায় বসানো হয়েছে প্রশাসন। নাগরিক পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে চিঠি জমা দেওয়া হয়েছিল রাজ্যের কাছে, সেই অভিযোগের প্রেক্ষিতেই ভাঙা হয়েছে পুর বোর্ড। সিদ্ধান্তে খুশি চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। আমরা এই 3.5 বছর ছিলাম, এই ভাইস চেয়ারম্যান হিসেবে বলছি, আমরা যথেষ্ট পরিষেবা দিচ্ছি এবং প্রত্যেকটা সাধারণ নাগরিকের থেকে যদি আমাদের দল জানতে চাইতো তাহলে মনে হয় আরো ভালো হতো। যেখানে সেখানে পথসভা করে আমার বিরুদ্ধে কুৎসাচার, মিথ্যাচার করেছে, কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল যে চাকদা পৌরসভা মানুষের পরিষেবা দিতে পরিপূর্ণভাবে ব্যর্থ। রবিবার বিকেল 5:30টায় TV9 বাংলা ঘরের বাজে সিজন 3 বাংলা সিরিয়াল ও ওটিটির বিগেস্ট সেলিব্রেশন। আপনাদের সাফল্যকে TV9 বাংলা উদযাপন করছে। বেস্ট অ্যাক্ট্রেস ওয়েব সিরিজ, বেস্ট ডিরেক্টর সিনেমা, এইটা আলাদা ভালোবাসা শুভশ্রী, ব্লকবাস্টার মোমেন্টস, আনফরগেটেবল ইমোশনস। 55টা বা 60টা ছবি করেছি, তার মধ্যে 50টা ছবি সুপারহিট। সবচেয়ে বড় চাঁদের হাট, বাংলার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো। আমরা সব সময় আগে ছিলাম। উই হ্যাভ দ্যাট স্ট্রং লেগেসি। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস রবিবার বিকেল 5:30টায় TV9 বাংলায়।